বজরংবলীর দর্শন করে শুরু করলাম আজকের যাত্রা। বর্ষায় সুন্দরবনের এই ছোট্ট গ্রামের সৌন্দর্য উপভোগ করতে কলকাতা থেকে একদিনের মধ্যেই ঘুরে যেতে পারেন এই গ্রাম থেকে। নদী এখানে বেশ চওড়া। দূর থেকে ভেসে যাওয়া জাহাজের দোলায় জল যখন আছড়ে পড়ে পারে মনে হয় জোয়ার এসেছে নদীতে। তার সাথে ক্ষয়ে যাওয়া নদীর পার্কে রক্ষা করে চলেছে ম্যানগ্রোভের সৃজন। আর ওই যে দূরে নদীর ওপারে দেখতে পাচ্ছেন টাউনশিপের বড় বড় চিমনির ধোঁয়া দেখা যাচ্ছে। তার সাথে মেলাতে পারবেন না এপারের গ্রামের জীবনযাত্রা। এই সব কিছুই তুলে ধরবো আজকের ভিডিওতে। আর যদি কেউ এখানে এসে একটা দিন থেকে যেতে চান তাহলে তারা কোথায় থাকবেন এবং কিভাবে এখানে আসবেন সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? চলার পথে কমলিকা ব্লগের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি কমলিকা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি যাব পয়লা নম্বর। বর্ষায় পয়লা নম্বরের সৌন্দর্য কেমন আপনাদেরকে দেখাবো। তাই জন্য আমি ভিডিওটা স্টার্ট করছি জয়নগর মহিপুর স্টেশন থেকে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে শিয়ালদা নামখানা লোকাল। এই ট্রেনে আজকে আমি যাবো। প্রথমে এখান থেকে যাব নিশ্চিন্তপুর মার্কেট। ট্রেন ঢুকে গেছে, নিশ্চিন্তপুর মার্কেটে নেমে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ঘড়িতে এখন 1:49 আর লক্ষ্মীকান্তপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছে আপ নামখানা শিয়ালদা লোকাল। লক্ষ্মীকান্তপুরের পর থেকে যেহেতু এই লাইনটা সিঙ্গেল লাইন হয়ে যাচ্ছে, তাই আপ ট্রেন পাস করার পরেই আমাদের ট্রেনটা লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়বে। আর লক্ষ্মীকান্তপুর ছাড়ার পরেই এখানে স্টেশনের দূরত্ব কিন্তু বেশ অনেকটাই বেড়ে যায়। তার সাথে চারিদিকের পরিবেশ দেখুন, অসাধারণ। চারিদিক শুধু সবুজ আর সবুজ, আর বর্ষার ধানে সব মাঠ ভরে আছে। ঠিক 2:35 আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিশ্চিন্তপুর মার্কেট স্টেশনে। আর ট্রেনটা এখন চলে যাচ্ছে নামখানার দিকে। নিশ্চিন্তপুর মার্কেটে একটাই প্ল্যাটফর্ম, আর ট্রেনটা এইদিকে নামখানার দিকে চলে গেল। এই দিকেই এই প্ল্যাটফর্ম থেকে বাইরে আসলেই আপনারা সামনের ওই যে লেভেল ক্রসিংটা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে ডান দিকে যেতে হবে আমাদের। স্টেশন থেকে একটুখানি ডান দিকে এগিয়ে এলেই বজরংবলীর এই মন্দিরটা দেখতে পাবেন। বজরংবলীকে প্রণাম করে নিয়ে শুরু করলাম আজকে আমাদের নিশ্চিন্তপুর থেকে যাত্রা। আর সামনে দেখুন দুর্গাপুজোর জন্য প্যান্ডেলও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এখানে আজকে প্রচুর মানুষকে দেখতে পেলাম যারা বাঘ নিয়ে চলেছেন নিজেদের গ্রামে। ওনারা কোথা থেকে আসছেন সেটাও আপনাদের দেখাবো। তার আগে চলুন পয়লা নম্বর যাওয়ার জন্য কোথা থেকে আপনারা গাড়ি পাবেন সেটা দেখিয়ে দিই। স্টেশন থেকে ডান দিকের এই রাস্তাটা ধরে 2 মিনিট হেঁটে আসলেই এই 4 মাথার মোড়টায় পৌঁছে যাবেন। এই 4 মাথার মোড় থেকে রাস্তাটা ক্রস করে আমরা ওদিকে যাব। আর এখান থেকেই আপনারা বাস পেয়ে যাবেন বকখালি কিংবা কাকদ্বীপ যাওয়ার জন্য। এই যে বাসটা এসছে দেখছেন, এই বাসটা কিন্তু কাকদ্বীপ হয়ে বকখালি চলে যাবে। আমরা রাস্তা ক্রস করে উল্টো দিকে চলে এসেছি। আর কিছুটা সামনে এগিয়ে গেলে প্রচুর টোটো পাবেন এখানে। দাদা ভাড়া কত? ভাড়া 10 টাকা। সময় লাগবে? আচ্ছা, রাস্তাটা ক্রস করে এসে আপনারা এখান থেকে টোটো পেয়ে যাবেন। প্রচুর টোটো আছে এখানে। আর এখান থেকে যেতে সময় লাগবে 15 মিনিট মতো। ভাড়া নেবেন 10 টাকা। তো চলুন এই টোটোতেই যাবো এবারে। আজ রাস্তায় প্রচুর মানুষের ভিড়। দেখুন সবাই নদী থেকে জল নিয়ে আসছে। এই নদী থেকে জল নিয়ে ওনারা যাবেন নিজেদের গ্রামের শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। এই গ্রামের কিছু নিয়ম আছে, মানে এই নিশ্চিন্তপুরের কাছাকাছি যে গ্রামগুলো আছে সেখানে একটা নিয়ম আছে শুনলাম। এখানে শ্রাবণ মাসের শেষ সোমবারে এখানকার গ্রামগুলোর মানুষরা আসেন এই নদী থেকে জল নিতে, এবং জল নিয়ে ওনারা নিজেদের গ্রামে ফিরে গিয়ে সেখানকার শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালেন। আজ যেহেতু শেষ সোমবার, সেহেতু ওনাদের সঙ্গে দেখা হয়ে গেল আমার রাস্তায়। এরম বেশ কয়েকটা গ্রামের মানুষের সঙ্গে দেখা হয়ে গেল, যারা প্রত্যেকেই এরম বক্স বাজিয়ে দল নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য এসেছিলেন নদী থেকে জল নিতে। আর এই রাস্তায় যেতে যেতে আপনারা এখনও প্রচুর মাটির বাড়িও দেখতে পাবেন। আরও একটা গ্রাম থেকে দেখুন প্রচুর মানুষ যাচ্ছেন। এনারা যাচ্ছেন নদী থেকে জল নিতে।
আমরা চলে এসেছি 1 নম্বর, আর এসেই প্রথমেই চোখে পড়লো দূর থেকে ওই দেখুন একটা জাহাজ যাচ্ছে। এই জাহাজটা যাচ্ছে গঙ্গাসাগরের দিকে। এখানে নদী কিন্তু বেশ চওড়া। দাঁড়িয়ে আছি 1 নম্বর জেটি ঘাটের একদম কাছে, আর একদম পিছনে নদী দেখতে পাচ্ছেন। প্রচন্ড হাওয়া এখানে। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, আপনাদেরকে রাস্তায় দেখাতে দেখাতে এলাম। প্রচুর মানুষ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, আর এখান থেকে সবাই জল নিতে আসছে। চলুন আপনাদেরকে দেখাই। কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখালাম এখান থেকে একটা জাহাজ চলে গেল, আর এখন জাহাজটা দেখুন কত দূরে চলে গেছে। ওই দূরে যাচ্ছে। প্রচুর হাওয়া। এখানে দাঁড়িয়ে আছি একদম নদীর পাড়ে। দেখুন এখানে যদিও নদীর পাড়টা এই জোয়ারের জলে ভাঙতে শুরু করেছে, আপনারা দেখতে। চলুন আরেকটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই। আমি ঠিক ওই জায়গাটা থেকে এলাম, আর এখানে নদীর পাড়টা দেখুন। সামনে যাব, আর এখানে হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন। ওই দূরে আরো একটা নৌকা চলে যাচ্ছে, দেখাই আপনাদের। নদীতে এখন জোয়ার আছে, আর এই সামনেটাই দেখুন প্রচুর বোল্ডার ফেলা আছে। এর মাঝখান থেকেই মানুষজন নেমেছেন নদীতে স্নান করার জন্য। এদিকটা আপনাদের দেখালাম, এবারে ওই জেটির উল্টো দিকটা আপনাদেরকে দেখাবো। এই ভাইকে জেনে নিলাম কিভাবে যাব, তো ভাই বলে দিল যে ওই দিক দিয়ে ঘুরে রাস্তা দিয়ে আবার যেতে হবে। তো চলুন ওদিক দিয়েই যাব। জেটির এই পাটটাতে, মানে যেদিকে সবচেয়ে বেশি মানুষের ভিড় সেদিকটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম। এবারে জেটির ওই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাব, আর সেই জন্য আপাতত এখন এখান থেকে উঠে আসছি। আর দেখুন এখানে এখন প্রচুর কাদা, আর এই দিকটাতে নামার জন্য সেইরকম ধরনের কোনো সিঁড়ি বা কিছু নেই। এইভাবেই আপনাদেরকে এখান থেকে উঠতে হবে বা নামতে হবে। কিন্তু এখন আপনাদেরকে যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকে কিন্তু নদীর পাড়টা সমান, সেখানে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন। তাই বেশিরভাগ পিকনিক মানুষ যখন করেন শীতকালে ওদিকটাতেই করেন। নদীর পাড় থেকে উঠে চলে এসেছি এই ঢালাই রাস্তাটায়।
এবারে এখান থেকে যাব মেন রোডে, মানে যেখান থেকে আমরা টোটো থেকে নেমেছিলাম। টোটো থেকে নেমে প্রথমে আমরা বাঁদিকে গিয়েছিলাম, এখন চলে এসেছি ডান দিকের এই রাস্তাটাতে। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানকার একমাত্র গেস্ট হাউস, কিন্তু পুরোটাই জাল দিয়ে ঘেরা আছে এবং তালা দেওয়া আছে, ফলে এখানে এসে আপনারা বুকিং করতে পারবেন না। তাই এখানে যদি থাকতে হয় তাহলে আপনাদেরকে সেটা আগে থেকেই বুকিং করে আসতে হবে। আর এই গেস্ট হাউসের বুকিং আপনারা করতে পারেন হাওড়া ব্রিজের কাছে পোর্ট ট্রাস্টের অফিস থেকে। এবার এখান থেকে আরও কিছুটা সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে নদীর পাড়ে আপনাদেরকে দেখাবো আর এখানের কিছু স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলবো। ঢালাই রাস্তাটা এইখানটাতেই শেষ হয়ে গেছে, এরপর থেকে মাটির রাস্তা শুরু হয়েছে। আর এই রাস্তার ডান দিকেই আছে এখানকার স্থানীয় মানুষদের বাড়ি, কারণ বাঁ দিকটা পুরোটাই নদীর এলাকা। আর এই নদীর থেকে এই গ্রামটাকে আলাদা করেছে এই মাটির রাস্তাটা, যেটা এখানে বাঁধের কাজও করছে। এখানে নদীটা আরো কাছে চলে এসেছে, কিন্তু এখান থেকে নদীতে যাওয়ার কোনো রাস্তা নেই। বর্ষায় রাস্তার অবস্থা দেখুন, এই সাইড দিয়ে আমরা যাচ্ছি। এখানে এই রাস্তাটা ধরে বেশ কিছুটা এগিয়ে যাব, তো এখানকার স্থানীয় একজন দিদির কাছ থেকে জানলাম এই রাস্তা ধরে এগিয়ে গেলে একটা মন্দির আছে, সেখানে একদম নদীর কাছাকাছি মন্দিরটা, তো সেখানেই যাচ্ছি এখন। মাটির রাস্তাটা থেকে ডান দিকে আরও এরম একটা সরু রাস্তা চলে এসেছে, এটাই চলে যাচ্ছে একদম নদীর কাছে। আর সামনে বেশ কিছু মানুষজন দেখতে পাচ্ছেন, ওইখানেই একটা ছোট্ট মন্দিরও আছে। মন্দিরের পাশটা থেকে চলে এলাম একদম নদীর কাছে। আর এখানে দেখুন নদীর পাড়টা একদম সমতল, আর এখানে প্রচুর ম্যানগ্রোভের গাছ লাগানো হয়েছে নদীর পাড়টাকে বাঁচানোর জন্য। অনেক দূর পর্যন্ত, একটু জুম করে দেখাই আপনাদের, অনেক দূর পর্যন্ত এই নদীর পার বরাবর প্রচুর গাছ লাগানো হয়েছে। চলুন আরো একটু এগিয়ে যাই, সামনেই দুটো নৌকা বাঁধা আছে। আর ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওই দিক থেকেই ঘুরে ঘুরে আমরা এই দিকটাতে এলাম। ওই মেন রোড থেকে আমাদের আসতে সময় লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট মতো হেঁটে। নদীর পাশ থেকে এইরকম জলের স্রোত যাচ্ছে, গিয়ে নদীতে গিয়ে মিশছে। আর একটা খাড়ি আছে, সেটাও আপনাদের প্রচুর জলের স্রোত দেখুন। এখন দুপুর প্রায় 3টে মতো বাজে, আর নদীর জলে দেখুন রোদ পড়ে অপূর্ব লাগছে জলটা। দূরে বেশ কয়েকটা ডিঙ্গি নৌকা দেখা যাচ্ছে। এদিকটা ডায়মন্ড হারবার, আর এদিক থেকে চলে গেছে গঙ্গাসাগর, মানে বঙ্গোপসাগরে গিয়ে মিশছে নদীটা। আর একদম সোজাসুজি যে দ্বীপটা দেখতে পাচ্ছেন নদীর ওপারটা হলো মেদিনীপুর টাউনশিপ। চলুন এবার তাহলে এখান থেকে ফেরা যাক। আর ফেরার আগে নদীর আরও একটা খাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই। বর্ষায় এই জায়গাটার সৌন্দর্য যেরকম দেখছেন, শীতে এলে আবার এর রূপ অন্যরকম হয়ে যায়। তখন প্রচুর মানুষ আসেন এখানে পিকনিক করতে, তাই নদীর পুরো পাড়টা মানুষজনে ভর্তি হয়ে থাকে। আর তখন এলে এখানে কিন্তু নদীতে প্রচুর নৌকাও পাবেন, যে নৌকাগুলোতে আপনারা নদীতে কিছুক্ষণ ঘুরতেও পারবেন, কিন্তু বর্ষাতে সেই নৌকাগুলো আপনারা পাবেন না।
চলুন এবারে এখান থেকে আমরা ফিরবো, আর ফেরার আগে এখানকার স্থানীয় কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো। বর্ষায় কিংবা ঝড়ের সময় এনাদের পরিস্থিতি কেমন হয় ওনাদের মুখ থেকেই শুনে নেব, সাথে আপনাদেরও জানাবো। হ্যাঁ। তো তখন কিরকম পরিস্থিতি ছিল, মানে জল পুরো এই রাস্তায় চলে এসেছিল? পুরো উঠে গেছিল। আর এমনি ঝড় হলে পুরো গাছপালার অবস্থা তো ভয়ঙ্কর হয়। পড়ে যায়, ঝড় হলে গাছপালা পড়ে। গাছপালা পড়ে? তো তখন ভয় লাগে না আপনাদের? ভয় কি, গাছপালা পড়ে, গাছপালা সাইডে ঠিক ঘর থাকে, গাছপালা ঘর ভেঙে যায়, সাইডে ঠিক থাকে না ভাঙে। বন্যা হয় তখন এগুলো গোটা পুরো ডুবে যায়। তার মধ্যেই ছিলেন? হ্যাঁ, ওই গাছপালা পড়লে ভেঙে যাবে তো ঝড় হলে। ওনাদের মুখ থেকেই শুনলেন বর্ষার সময় ওনারা কেমনভাবে থাকেন। নদীর ওপারটাতেই বিশাল টাউনশিপ, আর এপারটাতে মানুষের দুরবস্থা দেখুন। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।